নেপালকে হারিয়ে টানা তৃতীয়বারের মতো অনূর্ধ্ব-20 সাব চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠল বাংলাদেশ। বাংলাদেশ জয় পেয়েছে 1-0 গোলে। গোলটি করেছেন মানিক প্রথমার্ধে। আগামী 3রা এপ্রিল ফাইনালে বাংলাদেশের সম্ভাব্য প্রতিপক্ষ ভারত, কারণ দ্বিতীয় সেমিফাইনালে ভারত খেলবে হচ্ছে ভুটানের বিপক্ষে। ওই ম্যাচে যদি কোনো অঘটন না ঘটে তাহলে ভারতকেই যে বাংলাদেশ ফাইনালে প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে এটা বলাই যায়। এবং সেই ফাইনালে বাংলাদেশ কেমন করে সেটা কিন্তু একটা বড় প্রশ্নের বিষয়, কারণ গ্রুপ পর্বে বাংলাদেশ ভারত মুখোমুখি হয়েছিল এবং ওই ম্যাচটি 1-1 গোলে ড্র হয়েছিল। আগে ফাইনাল নিয়ে কথা বলতে চাই না, যে ম্যাচটি হয়ে গেল সেমিফাইনালে এই নেপাল এবং বাংলাদেশের ম্যাচটি নিয়ে ছোট্ট করে যেমন একটু বলবো, একই সঙ্গে প্রবাসী ফুটবলারদের খানিকটা অবহেলা কেন, কিভাবে মূল্যায়ন করা হচ্ছে, এই ব্যাপারটা নিয়ে একটু বলতে চাই, আশা করি শুনবেন। প্রথমেই আসি হচ্ছে ম্যাচ প্রসঙ্গে। ম্যাচের ব্যবধানটা 1-0। কখনো কখনো না এই জয় পরাজয়ের ব্যবধান ম্যাচের আসল চিত্র বা কেমন খেলেছে সেটা বলে না। যদি কেউ আসলে ম্যাচটা না দেখে থাকেন, শুধুমাত্র স্কোর কার্ড দেখেন যে বাংলাদেশ 1-0 গোলে জিতেছে, মনে হতে পারে খুব কষ্টে জিতেছে, কিন্তু বাংলাদেশ পুরো ম্যাচেই ডমিনেট করেছে এবং খুব ভালো খেলেছে, অসম্ভব রকম ভালো খেলেছে এটা বলাই যায়। কারণ এই দলটা মানে প্রথম ম্যাচ থেকে যখন দেখছি যে প্রত্যেকটা ম্যাচেই বল নিয়ন্ত্রণ বলেন, মাঠে বল পজিশন বলেন, সবকিছু মিলে অসাধারণ। ডিফেন্স লাইনের প্রশংসা আলাদাভাবে করতেই হয়, মিডফিল্ডও আছে, সবকিছু মিলে একটা দল হিসেবে যে খেলাটা সেটা খেলছে। এবং এই ম্যাচে ব্যবধানটা 1-0 না হয়ে সেটা 3-0 বা 4-0 হতে পারত। যারা ম্যাচটা দেখেছেন তারা অবশ্যই জানেন, কারণ অনেকগুলোর সুযোগ মিস হয়েছে। এর মধ্যে ফয়সাল বলা যায় নিশ্চিত 2টা গোলের সুযোগ মিস করেছেন। একইভাবে রোনান সুলিভান যে মানে প্রথম গোলের পরপরই 1-2 মিনিটের ব্যবধানেই যে সুযোগটি পেয়েছিল এবং বলটা তিনি জালেও জড়িয়েছিলেন, কিন্তু অফসাইডের কারণে সেটি রেফারি বাতিল করেন। তবে বাতিল করা ওই গোলটি নিয়েও আমি একটু ছোট্ট করে বলতে চাই, রোনান যে পজিশনটা খেলেন নাম্বার 9-এ, ওই জায়গায় আমার কাছে মনে হয়েছে যে আপনারা নিশ্চয়ই দেখেছেন বলটা যখন বাম দিক থেকে ক্রস করে এবং রোনান বল নিয়ে গোলরক্ষককে পরাস্ত করে মানে একেবারে কাটিয়েছেন, তারপরে বলটা জালে জড়িয়েছেন। একজন নাম্বার 9 হিসেবে ঠান্ডা মাথায় যে গুণটা থাকা দরকার, যেভাবে আসলে কাজটা করা দরকার, আমার মনে হয়েছে রোনানের মধ্যে ওই গুণাবলীটা আছে। তাকে শুধু নার্সার করা দরকার। নার্সার সে তো আসলে বাংলাদেশে থাকবে না, বাংলাদেশের ক্লাবে খেলবে না, সে খেলে আমেরিকাতে, এবং ওখান থেকে বেড়ে উঠলে তিনি যে বাংলাদেশের ফুটবলের আগামী দিনের একটা সম্পদ হতে যাচ্ছেন এ নিয়ে কোনো সন্দেহ নাই। এখন রোনানের কথা বললাম, রোনান শেষ দিকে এসে কিন্তু অনেকগুলো সুযোগ পেয়েছে, কম বেশি কিছু ভুল পাস বা এরকম ছিল, সেগুলোও তো বিবেচনায় আনতে হবে। সঙ্গে আবার শেষ দিকে যখন দেখলাম মাঠে নামলেন, তারপরে কিন্তু দুই ভাইয়ের যে একটা চেষ্টা ছিল সেই চেষ্টাটাও থেকে গোল পেতে পারতো, কিন্তু হয়নি। এই হচ্ছে ব্যবধান না বাড়ার পেছনে মানে কারণ, বা যারা ম্যাচটা দেখেছেন তারা বুঝতে পারেন। আর অন্যদিকে যদি আমি যেটা বলছিলাম মূল প্রসঙ্গ, যে আসলে প্রবাসী ফুটবলারদের নিয়ে দেখলাম আজ বাংলাদেশের জার্সিতে তার অভিষেক হলো, কিন্তু সেই অভিষেকটা হয়েছে হচ্ছে একেবারে ম্যাচের শেষ মুহূর্তে, যখন হাতে বোধহয় 3-4 মিনিট বাকি আছে, এইরকম সময় তাকে নামানো হলো। কিন্তু এই আসলে ইয়েটা কেন, আমার কাছে মনে হয়েছে যে তার যে কোয়ালিটি নেই ব্যাপারটা তা না। এবং 3-4 মিনিট খেলা দেখে বা 5-6 মিনিট খেলা দেখে একটা খেলোয়াড়কে আপনি মূল্যায়ন করতে পারবেন না। তিনি যেহেতু ফিলাডেলফিয়া ইউনিয়ন একাডেমিতে বড় হওয়া বা ওখানেই খেলেন, তার মানে তার গুণাবলী আছে, তিনি ওখানেও ম্যাচ খেলেন। তো আমরা আসলে তাকে আগে সুযোগ দিচ্ছি না কেন, দেইনি কেন, এই প্রশ্নটা কিন্তু চলে আসছে, সবাই প্রশ্নটা করছেন। বিশেষ করে এটা তো নকআউট স্টেজের ম্যাচে অনেক রকম হিসেব নিকেশ থাকে, অনেক রকম শঙ্কা কাজ করে, কারণ দল যেখানে 1-0 গোলে আছে, গোল একটা রিসিভ করে ফেললে সেখান থেকে আবার ম্যাচে ফেরাটা কঠিন। এই কারণে হয়তো কোচ অনেক রকম কৌশলগত কারণে শেষ দিকে নামিয়েছেন, সেদিক থেকে হয়তো ধন্যবাদ পেতে পারেন। কিন্তু মূল জায়গাটা হলো যে আপনি গ্রুপ পর্বের শেষ ম্যাচ যেটা ভারতের বিপক্ষে ছিল, আপনি আগেই জেনে গেছেন যে ম্যাচটা আপনি সেমিফাইনাল নিশ্চিত হয়েছেন, এবং ওই ম্যাচ হারলেও বাংলাদেশ সেমিফাইনালে যাচ্ছে, জিতলেও সেমিফাইনালে যাচ্ছে। তখন আমি আসলে যে আমার সাইড বেঞ্চ বলি বা যে খেলোয়াড়গুলোকে আমি পরখ করে দেখতে পারি, ওই খেলোয়াড়দের আমি দেখলাম না কেন, ওই খেলোয়াড়দেরকে আসলে চেষ্টা করে দেখলাম না কেন, তারা কেমন খেলে, তাদেরকে আমি সেমিফাইনাল ও ফাইনালে ব্যবহার করতে পারবো কিনা, ওই জায়গাগুলোতেই নিয়ে আমার কাছে মনে হচ্ছে কোচ বা কোচিং স্টাফের আর একটু দক্ষতার পরিচয় দেওয়া উচিত ছিল। আর প্রবাসী ফুটবলারদের নিয়ে যেটা সবচেয়ে বলার বিষয়, অনেকেই হয়তো, আমি জানি না, বয়সভিত্তিক ফুটবলে যারা কাজ করেন আমাদের স্থানীয় কোচরা খানিকটা হয়তো নেগেটিভ মানসিকতা আছে, কার কার আছে আমি সুনির্দিষ্ট করে সেটা বলতে চাই না বা বলেওছে এর আগে,
কিন্তু এই যে যদি আপনারা প্রবাসী ফুটবলারদের এইভাবে নেগলেক্ট করেন বা তাদেরকে অবমূল্যায়ন করেন, একটা পর্যায়ে কিন্তু তারা আসলে মুখ ফিরিয়ে নেবে, আসবে কিনা তার উদাহরণও কিন্তু তৈরি হচ্ছে, সেটাও দিচ্ছি। কিন্তু এই যে প্রবাসী ফুটবলারদের কারণেই কিন্তু আজ আমাদের এই ফুটবলে যে একটা উন্মাদনা বলেন, একটা চেঞ্জের ব্যাপার বলেন, আপনি শুধুমাত্র হামজা চৌধুরী, সমিত সোম যোগ হওয়ার আগের ফুটবল আর পরের ফুটবলের একটু তফাৎটা চিন্তা করেন তো। মানুষের মধ্যে আগ্রহ ছিল, ম্যাচ হয়েছে ঢাকা স্টেডিয়ামে, কি পরিমাণ দর্শক এসেছে আগে আর পরে, সেই ব্যাপারটাগুলো তুলনা করলে বুঝবেন। আজকের এই ম্যাচে মানে নেপাল এবং বাংলাদেশের যে সেমিফাইনালটা হলো, আমি ইউটিউবে যখন ম্যাচটা দেখছিলাম সেখানে 1,85,000 1,83,000 মানুষ শুধু লাইভ দেখছে। আমার ধারণা এখানে যতটা না নেপালিরা দেখেছে তার চেয়ে বেশি দেখেছে বাংলাদেশিরা। তার মানে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলাদেশিরাও এই ফুটবল ম্যাচ নিয়ে, ফুটবলের প্রতি আগ্রহটা বেড়েছে। দেশের মানুষের তো আছে, সবকিছু মিলে তাহলে ওই আগ্রহটা যাদের কারণে তৈরি হলো, আমি তাদেরকে অবমূল্যায়ন করতে কেন? আবার আমি অতি মূল্যায়নের পক্ষেও না। যার কোয়ালিটি আছে তাকে আপনি সুযোগ দেবেন, তাকে ব্যবহার করতে হবে, তাকে যেন অবমূল্যায়নটা না করি, ওই ব্যাপারটা। এবং অবমূল্যায়ন যে ফুটবল ফেডারেশনের পক্ষ থেকেও করা হয়, দেখেন এবার এই অনূর্ধ্ব-20 কিন্তু বিতোষক চাকমা বলেন, তাকে আনা যেত বা তাকে আসলে সুযোগ দেওয়া যেত, কিন্তু আসেনি। তিনি আসেননি কেন? কারণ তিনি জাতীয় দলের জার্সিতে খেলতে আসবেন, অথচ তাকে প্লেন ফেয়ার দিয়ে বাংলাদেশে আসতে হবে। এইটা কি ধরনের কথা? ফাহাদ করিমরা তো অনেক টাকার গল্প শোনান, অনেক ইনকামের গল্প শোনান, তাহলে তাদের প্রতি এই অবহেলাটা কেন? আপনি প্রথমবারের মতো যে প্লেয়ারটা আসছে তিনি হয়তো প্লেন ফেয়ার দিয়ে আসলো, কিন্তু সে নিজেকে প্রুভ করেছে, সে খেলেছে, দেখিয়েছে যা সে পারে, কিন্তু তাকে যখন আপনি নিয়ে আসবেন তার প্লেন ফেয়ার দিয়ে আসতে হবে। এবং সর্বশেষ যে টুর্নামেন্ট একটা মানে ব্যক্তিগত উদ্যোগে করা হয়েছিল, সেটা নিয়ে তো নানান রকম কেলেঙ্কারি হলো, এবং সে কারণে এক ধরনের নেতিবাচক যে আমি আবার প্লেন ফেয়ার দিয়ে যাব, আবার আসবো। একটা ছেলে বা মেয়ে, সে তো পেশাদার ফুটবল খেলে না, তাহলে তার প্রতি আচরণ সে হতো যে হামজা চৌধুরী, সমিত সোমের মতো পেশাদার ফুটবল খেলেন, মাসে প্রতি মাসে লাখ লাখ টাকা ইনকাম করেন, তার জন্য একটা প্লেনের টিকিট ব্যাপার না। কিন্তু প্রত্যেকেই যারা বয়স ভিত্তিক পর্যায়ে আসছে, তারা তো ওই বাবার টাকায় টিকিট কেটে এখানে আসবে। তো ফুটবল ফেডারেশনই যদি নিরুৎসাহিত করে, ফুটবল ফেডারেশনই যদি উৎসাহিত না করে এই খেলোয়াড়দের, তাহলে তো মুশকিল। এবং সেখান থেকে কোচরাও যদি ওই একই রকম আচরণ করে, একাদশে না রাখে, তাকে না নামানোর মানে কৌশল নেন, সেটা ফুটবলের জন্য, ওভারঅল ফুটবলের জন্য কিন্তু দুর্ভাগ্যজনক। তাই এই অবস্থান থেকে, মানে এই রকম কাজকর্ম থেকে কোচদের যেমন একটু দূরে সরে আসতে হবে, দূরে সরে আসে কি মানে সঠিক সিদ্ধান্তটা নিতে হবে, একই সঙ্গে ফুটবল ফেডারেশনটাকেও সঠিক সিদ্ধান্ত নিতে হবে। তাহলে তাছাড়া কিন্তু ফুটবলের যে পরিবর্তনের আমরা স্বপ্ন দেখি, সেটা আদৌ হবে না।